জীবন যেমন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে সাধারণত যারা অতিথি হিসেবে আসেন, তারা তাদের জীবনের গল্প বলেন। তাদের শুধু সাফল্যের গল্পগুলো নয়, সাফল্যের পেছনে যে চড়াই উতরাইগুলো থাকে, যে স্ট্রাগলগুলো থাকে, আমরা সাধারণত সেই গল্পগুলো জানার চেষ্টা করি, নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আছেন তিনি ইসমাত শিল্পী, তিনি একজন লেখক এবং আইনজীবী। একদিনে তিনি এই পর্যায়ে আসেননি এবং খুব সহজেও আসেননি। আমি যতটুকু জেনেছি অনেক অনেক চড়াই উতরাই স্ট্রাগল পেরিয়ে তাকে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে। আজকে আমরা তার কাছ থেকে তার জীবনের গল্পগুলো শুনবো। আপনার জীবনের কোন দিকটা অন্য সাধারণ মেয়েদের মতো না বা একটু ব্যতিক্রমী? আসলে সাধারণ, আমি মানুষ হিসেবে খুব সাধারণ হিসেবেই মনে করি, কিন্তু জীবন সাধারণ বলতে আমরা বুঝি যে স্বাভাবিক জীবন। তো যখন একা জীবন হয়ে যায় বা স্বাভাবিক জীবন মানেই টিপিক্যাল একটা জীবন যেভাবে হয় নারীদের, বিয়ে, সন্তান বা সংসার, এইভাবে যখন হয়নি, তা আমরা সাধারণত কিন্তু চেষ্টা করি যে স্বাভাবিক থাকুক। অস্বাভাবিকতা তো আমাদের কারোরই কাম্য নয়, কিন্তু যখন স্বাভাবিক হয়ে যায় তখনও সেটাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে পারাটাই সব থেকে আমি মনে করি চমৎকার বিষয়। মানে আমি যদি সবসময় মনে করি যে আমার লাইফটা কেন অস্বাভাবিক হলো, তাহলে তো আমি কখনোই স্বাভাবিক হতে পারবো না। বা স্বাভাবিকতাই কিন্তু সাবলীল। এবং আমরা যখন স্বাভাবিক মনে করব যে সবকিছুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারা, পজিটিভলি গ্রহণ করতে পারা, যে এরকম হওয়ার কথা ছিল এরকম হয়নি, কেন হলো না, এই যে দুর্দশাক্রান্ত চিন্তা, এটা কাউকেই সাবলীল হতে দেয় না। তা আমি যদি মনে করি যে ওকে এটা হয়ে গেছে, শেষ, তাহলে এখন যেটুকু আছে আমার, সেটাকেই আমি আবার গড়ে তুলি। এবং সেটা যেমন সবসময় আগের মতো হবে এমন তো কোনো কথা নেই। গতি তো স্বাভাবিক গতিতেই থাকে, তখন যদি গতিটা এক জায়গায় রুদ্ধ হয়ে যায় তখন সেই গতি মোড় নেয় জীবনের। মানে আমার জীবনটাও এমনই হয়েছে, কিন্তু আমি ব্যাপারগুলোকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছি। আর সেখান থেকে আসলে সাবলীলতা তৈরি হয়েছে, সাহসী হয়েছি। যেমন জীবনের বিভিন্ন পর্যায়গুলো আমি একদম একাই মোকাবেলা করতে পেরেছি। কষ্ট হয়নি তা না, কষ্ট হয়নি বললে তো সত্য বলা হবে না সেটা, কিন্তু সেটা যে উতরাতে পারার যুদ্ধটা, সেটাকে যদি স্বাভাবিকভাবে গ্রহণ করতে না পারতাম তাহলে হয়তো এই জায়গায় আজকে আপনার সাথে কথা বলতে আসতে পারতাম না। অবশ্যই আমরা আসলে আমাদের অনুষ্ঠানে ঠিক এই জায়গাগুলোই শুনতে চাই বা এই জায়গাগুলোই দর্শকদেরকে জানাতে চাই যে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো কোনো অস্বাভাবিকতা আসে, আনএক্সপেক্টেড কিছু ঘটে। অনেকে সেই জায়গাটাকে মোকাবেলা করতে পারে, অনেকে পারে না। টার্নিং পয়েন্টগুলোই আসলে মানুষের ডেস্টিনেশনগুলো বদলে দেয়। আপনি আজকে যে অবস্থানে আছেন, কিন্তু আপনার কখন মনে হলো যে আপনার জীবনটা আসলে একটু অস্বাভাবিকভাবে যাচ্ছে? নিশ্চয়ই ছোটবেলা থেকে আপনার জীবনটা অস্বাভাবিক ছিল না? আপনার বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে মানে সব মেয়েদের মতো আমারও বিয়ে হয়েছে। আমার পুত্র সন্তান, ও আমার সাথেই থাকে। ওর যখন আসলে প্রথম থেকেই তো বোঝা যায় না, অস্বাভাবিক একটা সংসারে ঢুকে পড়লে আবার খুব সহজেই বেরিয়ে আসার কোনো উপায় থাকে না। আমাদের যে সমাজ ব্যবস্থা বাংলাদেশের, মানে পারিবারিক এবং সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে অনেক কষ্টে কিন্তু অনেক মেয়েরাই সংসার করছে। আমি ওরকমই করেছি, দীর্ঘ 10 বছর চেষ্টা করেছি, বা এক সময় ঠিক হবে এরকম চিন্তা করেছি। বা আমার যখন সন্তানের জন্ম হলো তখন তো সন্তানের দিকটাও ভাবতে হয়, যে আমি এখান থেকে চলে গেলে সন্তানের যে পরিচয়, ও তো সংকোচ কাজ করবে ওর ভেতরে। আচ্ছা, এভাবেই কিন্তু অসংখ্য মেয়েরা মানিয়েই চলছে, আমিও চেষ্টা করেছি খুবই। কিন্তু আমার ছেলের বাবা যখন বিয়ে করে ফেললো একটা মানে ছাত্রীর সাথে, কলেজ শিক্ষক, তারপরে আমার
মানে একদম সেই সময়ে যখন মেয়েটা চলে এলো, তখন আর আগের যে সহ্য করেছি অনেক কিছু বা মানিয়ে চলেছি, তখন আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ, তার স্ত্রী আমি ছিলেন? বর্তমান থাকতেই আচ্ছা, এবং আচ্ছা। ওই বাড়িতেই ছিলাম। আমি এক সকালে চলে এলো, তখন সবার সাথে আমিও জানতে পেরেছি যে সে বিয়ে করেছে। তার আগে আপনি কিছুই না, জানতেন না? কিচ্ছু জানি না, কিন্তু আচ্ছা। মেয়েটাকে আমি চিনতাম। তার ছাত্রী এসছে ওই বাড়িতে, আমার ছেলের জন্মদিনে এসছে, কিন্তু তখন আমি কিছুই বলিনি। তার কারণ আমার এত মনের ভেতরে কেমন একটা রিয়াকশন করলো, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম মেয়েটার আশা, এবং তখনই আমার ভেতরে এক ধরনের সিদ্ধান্ত হলো যে আমি আর এখানে থাকবো না। কিন্তু আমি কিভাবে যাব, সেটারও তো একটা কঠিন পদ্ধতি যদি ধরা যায়। এখানে শুধুমাত্র আমি ইচ্ছে করলাম আর চলে এলাম এরকম অবস্থা তো না। আর যেহেতু বিয়ে করে আমি থাকাকালীন বিয়ে করেছে মানে আরেকটা বউকে, তাহলে ওই পরিবারের মানুষও তো কিছুটা ভয় পাওয়ারই কথা স্বাভাবিকভাবে, আমাদের আইনের যেটা হয় আর কি। মানে আপনি তার পরিবারের কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা। তো সেই অবস্থা থেকে আমাকে ওরা কেউই আসতে দিতে চায়নি, কিন্তু আমি খুব চুপচাপ থেকেছি। আমার একটাই ভেতরে সিদ্ধান্ত ছিল যে আমি এখান থেকে, মানে আমার আত্মমর্যাদায় লেগেছিল খুব। না, কিন্তু সেই পরিবারের দিক থেকে কি সহানুভূতি আপনার দিকেই ছিল? এটাই বলতে সহানুভূতি চাচ্ছেন আপনি? ছিল, কিন্তু তারা বলেছিল যে আমি যদি অন্যখানে থাকতে চাই সেখানেই রাখবে, কিন্তু ওই জীবনটা আসলে আমার কাছে একেবারেই ভদ্রচিত মনে হয়নি। এবং তখন আমার মনে হলো যে অনেক কষ্টই সহ্য করা যায়, কিন্তু ওই জায়গা থেকে ওরকম একটা পরিবেশে যখন সন্তান দেখবে যে তার বাবা আর একজন মানুষের সাথে ঘুমায়, তখন ওই সন্তানের মনের যে রিয়াকশন, ওইটা আমি চিন্তা করেছি যে এটা কখনোই ভালো হতে পারে না। কত বয়স ছিল তখন? তখন আমার ছেলের বয়স 5, 5-এর নিতান্তই শিশু। 5 কেবল পার হলো, একেবারে ছোট, কিন্তু ও তো সব বোঝে। 5 বছর পার হওয়া মানে সেই শিশু বয়সে কিন্তু অনেক প্রভাব পড়ে। আচ্ছা। ওই সময়ে তো মানে মেন্টাল গ্রোথটা হয়। তো তারপরে যাই হোক, যেভাবেই হোক চলে আসছি ওখান থেকে। এসে আমার বাবা অবশ্য, বাবারা যেটা চায় যে কিছুদিন হয়তো দেখি কি হয় না হয়, কিন্তু আমি এটার আর কোনো ইয়ে দেখিনি যে এইরকম একটা গন্ডগোল বা এরকম একটা ঝামেলাপূর্ণ জায়গার ভেতর থেকে কি হয় দেখি, মানে ওটা লেগে থাকলো। আর যেটা আমি করেছি সেটা আর কেউ, আমি দেখেছি, আমি এখন প্রফেশনালি আমি লয়ার, তাহলে এরকম অনেক সমস্যা মেয়েদের কিন্তু আমি শুনি, বা আমি যদিও কোম্পানি ম্যাটার্স করি কিন্তু অনেক মেয়েদেরই আমি পরামর্শ দিই। এবং সমস্যা হলে হয়তো আমার কাছে জিজ্ঞেস করে, আমি বলি যে আগে তোমার কি সিদ্ধান্ত সেইটা তোমাকে বুঝতে হবে, এবং এটা হলে কেমন হবে, ওইটা হলে কি কি হতে পারে। হ্যাঁ, আমি তোমাকে আইনগত এবং সামাজিকভাবে কি কি হতে পারে এটা করলে সেটা আমি বলে দিতে পারি। ওরকম আমিও কিন্তু আমি নিজেকে পড়ি সবসময়। আমার সিদ্ধান্তগুলো যখন এখনো আমি যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, সেটার মানে দুটো তো ভাগ হয়, এটা করলে বা ওইটা করলে বা না করলে কি হয়। কারণ যেটা অপেক্ষাকৃত ভালো সেটাই করা উচিত। তারপরেও আমরা সব সময় সার্বিকভাবে উঠতে পারি না, তার কারণ একটা সিদ্ধান্তের সাথে তো অনেকগুলো বিষয় জড়িত থাকে জীবনের সাথে। জীবন মানে কিন্তু আমার জীবন শুধু একলার তা কিন্তু না, মানে জীবনটা আসলে এমনই সবার ক্ষেত্রে। জীবনের সাথে অনেকগুলো মানুষ, অনেকগুলো পরিস্থিতি, অনেক অনেক কিছু সম্পৃক্ত, কিন্তু জীবনের ভোগ বা উপভোগ ওইটুকু কিন্তু আমাকেই করতে হয়। আমার দুঃখ কষ্ট, আমার অসুস্থতা, সেগুলো কিন্তু সবখানিক নিজেকে করতে হয়। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই সম্পর্কটাই যেহেতু আমি আর ফিরবো না, আমি আর ব্যাক করব না, মানে 10 বছরের সংসারের যে অভিজ্ঞতা সেটা আমার ভালো ছিল না। তারপরে মনে হলো যে ওই সম্পর্কটা আমি আইনগতভাবে বিচ্ছিন্ন করব,
যখন আমি একটা এনজিওতে পরীক্ষা দিলাম, চাকরিটা আমার হয়ে যাবে, তখন আমার বাবাকে বললাম যে আব্বা, এই সম্পর্কটা আমি একেবারে শেষ করেই আমি ঢাকায় যাব। কারণ আমি তখন আমার 32 বছর বয়স, মানে এরকম একটা সম্পর্ক থাকা মানে তো সেই লোকটার একটা অধিকার থাকে আমার উপরে। আমি কিন্তু এই ব্যাপারগুলো বুঝি, যে সে একটা বিয়ে করেছে মানেই তার সাথে আমি ঝগড়া বিবাদ করলাম আর আসতে দিলাম না, এটা কতক্ষণ পারা যাবে? তার কারণ আমি কিন্তু তার স্ত্রী থাকবো আইনগতভাবে। আচ্ছা, তো তাহলে এই সম্পর্কটা ছিন্ন করা মানে আইনগতভাবে ছিন্ন না করা পর্যন্ত তার একটা অধিকার আমার উপরে থাকবে, এবং বিরক্ত করার অধিকারও থাকবে, যেটা আপনি পছন্দ যেটা আমি করছিলেন না। পছন্দ করছিলাম না। এবং যে যে জায়গাটা তিক্ত, সেখান থেকে আমার তো আর ভালো কিছু আশা করার নেই। তাহলে বিরক্তিকর কোনো পরিস্থিতি সামনে ঘটবে জানা কথা, তাহলে কেন ওই পরিস্থিতির সাথে নিজে লেগে থাকা? এটা কিন্তু আমার জীবন দর্শন। সেখানে আমার লস হোক, এবং আমি কোনো দাবি করিনি। আমি শুধু চেয়েছি যে সম্পর্কটা আইনগতভাবে ছিন্ন করতে। তার কারণ আমার লাইফটা তাহলে স্বতন্ত্রভাবে আমি ভাবতে পারবো। আমার অ্যাসেট আমি সবসময় মনে করি আমার ভাবনা, আমার চিন্তা। তা আমার এই ভাবনার ভেতরে রেখাপাত করবে তারাই যারা আমার সাথে যুক্ত আছে সম্পর্কের বেলায়। তো এই জন্যেই সম্পর্কগুলো যখন খারাপ হয়ে যায়, আমার মনে হয় যে সেটা থেকে আলাদা থাকাই ভালো। আর যে সম্পর্কটা কখনোই আর সুন্দর হওয়ার না। কিছু সম্পর্ক থাকে যে নর্মালি সেপারেশন থাকে মেয়েরা, তারপরে আবার হয়তো একসাথে বসবাস করে। কিন্তু আমার মনে হয় যে যে কোনো একজন যখন আমাদের যেমন মুসলিম সমাজ ব্যবস্থায় তো মেয়েরা কিন্তু যদি একবার বিয়ে করার পর আর একবার বিয়ে করতে হলে আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে বিয়ে করতে হয়, কিন্তু পুরুষরা পারে একাধিক বিয়ে করতে। কিন্তু ওই ক্ষেত্রে আমার মনে হয় যে যে আগের স্ত্রীর আর কি পাওনা আছে? হ্যাঁ, পেতে পারি আইনগতভাবে, যে কিছু দাবি দেওয়া থাকে অর্থনৈতিক। তো অর্থনৈতিক দাবি দেওয়া থাকলে সেটাও ভালোভাবে নিয়ে আমার মনে হয় যে আলাদা হয়ে যাওয়াই ভালো। তাহলে দুটো আলাদা জীবন কিন্তু যার যার মতো চালানো যায়। কিন্তু এই যে মানে মানে ঝুলে থাকা, আমার মনে হয় যে ঝুলে থাকার থেকে ছেড়ে দেওয়া অনেক বেশি মানে মর্যাদার। হ্যাঁ, কষ্ট তো থাকবেই। কষ্ট তো আসলে এক একটা জীবনের এক এক রকম। কারোর জীবনের গতি বা অভিজ্ঞতাগুলো হয়তো এক এক রকম, এক একজনের অভিজ্ঞতা তো এক এক রকম। আর যার জন্যেই আমি ওই সময় যদি ওই আলাদা হয়ে চলে আসার সিদ্ধান্ত না নিতাম, তাহলে আমি আজকে আইনজীবী হতে পারতাম কিনা জানা নেই, হয়তো পারতাম না। মানে বড়জোর একটা চাকরি করতে পারতাম, এইটুকু হতো। আচ্ছা আচ্ছা, মানে আপনি তারপরে আইনজীবী হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এই এই ঘটনাগুলো আপনার জীবনের ঘটনাগুলো আমি কি প্রভাবিত করেছে আপনাকে আইনজীবী হওয়ার পেছনে? অবশ্যই। যখন মানে আসলে পরিস্থিতি বাধ্য করে, কিন্তু মানুষ কোন দিকে যাবে এরকম আমাদের সিদ্ধান্তগুলো নতুন করে নিতে হয় পরিস্থিতির বিবেচনা করে। তো যখন ওই পরিস্থিতিতে হয়ে গেল জীবন, তখন তো প্রথমে একটা চাকরি পেলাম, ওটা এনজিওতে, ঢাকার বাইরে। ওটা সেপারেশনের পরের ঘটনা বলছেন? পরপরই জি। সেপারেশন ওই শেষ করে দিয়েছে, আমি আর ওদিকে যখন আপনি ফিরে সেপারেটেড তাকাইনি। হন তখন আপনি কিছুই ছিলেন না? না, তখন ওখানে একটা হাই স্কুলে শিক্ষকতা করতাম। একজন শিক্ষক ছিলেন। আচ্ছা, তারপর? ওটা তো তখন ওটা ওখানে শেষ যেহেতু, তারপরে চলে এলাম। মানে আমি আর ওই পিছন ফিরে তাকাইনি। যেটা ছেড়ে দিয়েছি সেটা তো আর পিছনে দেখে লাভ নেই। সেখানে কিছুই আমার না। মানে আমি বলতে গেলে আমি কিছু নিয়েও আসিনি ওখান থেকে। আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। প্রেফার করেছেন? একেবারেই আমার ছেলেকে নিয়ে আমি চলে এসেছি। আমি চেয়েছি যে আমার ছেলেটাই আমার, মানে ছেলেটা ওখানে থাকলে ও ভালোভাবে তো বড় হতে পারে না। কোথায় চলে এসেছিলেন? আমার বাবার বাড়িতে প্রথমে চলে এসেছি। বাবার বাড়িতে এসে তো ডিভোর্স
দিয়ে আমি ঢাকায় চলে এলাম। ঢাকায় এসে চাকরিটা পেয়ে গেলাম তাড়াতাড়ি, ওটা একটা এনজিও, কিন্তু পোস্টিং পেলাম নেত্রকোনায়, যেটা আমি চিনি না ওই জেলাটা কখনো। আচ্ছা। তার আগে সেটা 2003 সালের ফেব্রুয়ারিতে, 17ই ফেব্রুয়ারি আমি জয়েন করলাম, কিন্তু চাকরিটা বেশি দিন করতে পারিনি। তারপরে ওটা ছেড়ে দিয়ে আবার ঢাকায় চলে এলাম, একেবারেই তখন চাকরি নেই আমার। আচ্ছা। কিন্তু ওই ঝুঁকিটা নিতে হয়েছিল যে ওখানে পরিস্থিতিটা, পরিবেশটা আমার জন্য খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। তখন তো আমার বয়সটাও কম ছিল, 32-33 বছর, আমি সিঙ্গেল। তো ওখানে আসলে মেয়েদের যেটা হয়, কিছুটা বৈরী পরিবেশ তৈরি হয়, সেটা সবসময় মোকাবেলা করা যায় না, মানিয়ে চললে ওকে। মানে এরকম কথাও আমি শুনেছি ওখানে, যে আমি যদি বসের কথা শুনি তাহলে আমাদের প্রমোশন হবে অনেক তাড়াতাড়ি, আমাকে কোনো কাজ না করলেও প্রমোশন হবে। কিন্তু আমি এই সব জায়গাগুলোই খুব প্রতিবাদ করি, আমি কাজ না করলে আমার প্রমোশন হবে, তাহলে এই চাকরি আমার দরকার নেই। মানে আমি, এটা সবারই বোঝার কথা, তাহলে কি করব? তো তখন মানে আমার সবসময় মনে হয়েছে যেখানে আত্মমর্যাদা বোধ নিয়ে আমি কাজ করতে পারবো না, থাকতে পারবো না, সেই জীবনটা বেশি আমার মনে হয়েছে যে সাবলীল থাকে না। ওইখানে আমি তো নিজের কাছে নিজে স্বাধীন না, ভেতরে এক ধরনের অ্যাংজাইটি থাকবে, বা আমি কি, এই আমার ভেতরের আমি যদি স্বচ্ছ না থাকি, তাহলে আমি তো সাবলীলভাবে কথা বলতে পারবো না, সাবলীলভাবে সামনে হাঁটতে পারবো না। হ্যাঁ, আমার অভাব থাকবে, আমার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সবই থাকবে, কিন্তু আমি তো নিজের সাথে মিথ্যাচার করতে পারবো না। তো যাই হোক, ওটা ওখান থেকে চলে এলাম। মানে প্রত্যেকটাই আসলে নতুন করে মোড় নেওয়াগুলোই কিন্তু এক একটা টার্নিং পয়েন্টটা, প্রত্যেকটাই কিন্তু এক একটা করে ঘা এবং লেসন। এবং লেসন। সেই সময়, এখন যেমন আমি খুব সহজভাবে বলছি, সেই সময়ের পরিস্থিতি কিন্তু এত সহজ ছিল না, সহজ থাকার কথাও না। তারপরে ওখান থেকে এসে আমার আবার শারীরিকভাবে অসুস্থ হলাম, একটা অপারেশন হলো। মানে সেই সময়টা খুবই দুর্বিষহ কেটেছে বলতে গেলে। ওই অপারেশনটা হওয়ার কারণে আমি অন্য চাকরিতে জয়েন করতে পারলাম না ঢাকায়। একটা পাবলিকেশনে চাকরি হলো। আমি মানে স্কুল জীবন থেকে লেখালেখি করি, এখনো করি। তো সেই সুবাদে একটা পাবলিকেশনে রাইটার সেকশনে চাকরি হলো। ওটা ওই অপারেশন পরবর্তী, আমি যে মুভ করতে পারছি না, কিন্তু আমার মনে হলো যে আমি যদি বসেই থাকি, বাড়ি গিয়ে হয়তো বসে থাকলাম, কিন্তু তারপরেই এসে আমি চাকরি খুঁজবো কি করে, কোথায় চাকরি পাবো। তারপরে চাকরি করা মানে তো আমার অর্থনৈতিক, যদি অর্থনৈতিকভাবে আমি যদি স্বাবলম্বী না থাকি, তাহলে তো আমার ছেলেটাকে আমি বড় করতে পারবো না, বা আমাকে চালাবে কে? সব থেকে বড় কথা তো, আমাকে চলতে হলে তো আমার ইনকাম থাকতে হবে। তো ওই জন্যেই মানে চাকরি খুঁজেছি হন্যে হয়ে, আসলে প্রচুর প্রচুর। যখন পাবলিকেশনে 6 মাস চাকরি করেছি, মিরপুর থেকে বাংলা বাজার যেতাম, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা বাসে বসে যাচ্ছি, আবার রাতে 6টার পরে 2.5 ঘন্টা 2 ঘন্টা গুলিস্তান পার হয়ে আসছি। তখন জীবনযাপনগুলো আসলে মারাত্মক কষ্টের ছিল। মানে সামনে কি আছে জানি না, থাকার জায়গা ঠিক নেই। তারপরে ছেলে তখন বাড়িতে আমার মায়ের কাছে, যেহেতু আমি অসুস্থ হয়ে গেলাম। তারপরে 2004 সালে একটা ভালো চাকরি হলো, ভালো বলতে একটু বেটার একটা জয়েন্ট ভেঞ্চারে চাকরি হলো, মানে একটা পরিচ্ছন্ন অফিসে। 4 সালে ওই চাকরিটা থেকে আমি, যাই হোক, মানে এই যে কর্পোরেট অনেক কিছু শিখলাম, ইমেল টিমেল যা আছে আর কি, মানে অ্যাডমিনিস্ট্রেশনাল সব কিছু।
ওটাতে চাকরি করেছি। তখন মনে হয়েছিল আমার যে তখন তো আমার 34 বছর বয়স, আমি তো সরকারি চাকরি পাবো না। তখন এলএলবি ভর্তি হলাম। মনে হলো যে এলএলবি ভর্তি হলে হয়তো চাকরির পাশাপাশি এই পড়াটা পড়লে একটা যেমন নিজস্ব একটা পেশায় আসতে পারবো, যতদিন লাগে লাগুক, মানে ওই চাকরিটা তো আমি করছি। ওই সেই সময় এলএলবিটা আমি ভর্তি হলাম। তারপরে তো আমাদের 2 ইয়ার্স করতে হলো, 2 বছর বার কাউন্সিল পরীক্ষা দিলাম। মানে এই লম্বা একটা জার্নি ছিল সেই সময়। 2003 থেকে আমি বলি যে 2008 পর্যন্ত 5 বছর এই জার্নিটাই আমার কোনো স্টপেজ ছিল না। মানে আমার এখনো আমার পেছনের ওই জায়গাগুলো আমি ভাবতে চাই না, ভাবলে আমার নিজের জন্য কষ্ট হয়। মানে আমি কোনো শুক্রবার ছুটি কাটাইনি, আমাকে পড়তে হয়েছে। এবং ওই লাইফের একটা ভাঙন থেকে উঠে এসে যে পড়াশোনা করা, মানে এলএলবি সেমিস্টার সিস্টেম, মানে আমাকে সারা সপ্তাহ চাকরি করতে হতো। প্রাইভেট সেক্টরের চাকরিতে তো বুঝতে পারছেন যে ছুটির ব্যাপারগুলো। শুক্রবার পুরোটা ছুটি পেতাম, পরীক্ষা থাকতো সারা, মানে অর্ধেক বেলা টানা পড়তাম, বিকেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা বা ক্লাস। শনিবারে ওই অফিসে থেকে আমার 1টা পর্যন্ত অফিস করে ছুটি দিত স্যার। বলতো ঠিক আছে, শনিবারে তোমার হাফ ডে অফিস। শনিবারে অফিস থেকে আবার ইউনিভার্সিটিতে চলে যেতাম। তো এরকম করে ওই 2 বছর পড়াশোনা করে আবার বার কাউন্সিলটা আমার মনেই হচ্ছিল না যে আমি পাশ করতে পারবো। বার কাউন্সিলে তো প্রচুর পড়াশোনা করতে হয়। তখন আমি 2007-এ আরেকটা বেটার জব পাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, গালফ লুব্রিকেন্টস। তো ওখানে চাকরি পেয়েছি 7 সালে। 8 সালে আমি বার কাউন্সিল পরীক্ষা দিই। তো ওখান থেকে 3 দিনের ছুটি নিয়ে তারপরে পরীক্ষা দিলাম। আদৌ জানি না যে পাশ করব কিনা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিয়ে তো চলে গেলাম। যারা আমরা পড়ি অনেকেই এরকম এজেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি তো, মানে চাকরির পরে অনেকেই ল পড়ে এরকম। তা আমি কেউ কেউ আমাকে জিজ্ঞেস করলো শিল্পী কেমন হয়েছে পরীক্ষা, আমার যা দিয়েছি পাশ করব না, ধরে রাখেন। আমি ওইটা নিয়ে আর ভাবতে চাই না, যা লিখে দিয়ে এসছি লিখে তো দিয়েই এসছি। তো তারপরে যাই হোক রেজাল্টে শুনলাম যে আমি পাশ করেছি। ভাইবাতেও ওরকম বেশ একটু টানাপোড়েন ছিল যে কি জিজ্ঞেস করে আমি তো আদৌ জানি না, তার কারণ আমি তো তার আগে প্র্যাকটিস করিনি। এবং ভাই তো প্র্যাকটিস রিলেটেড প্রশ্ন করে। তো যাই হোক ভাইবাতে গিয়ে আমাকে মানে ল রিলেটেড, আমার মেহেরপুরে জন্মস্থান, তো সার্টিফিকেট দিতে হয়। তারপরে আমি বাংলায় অনার্স মাস্টার্স করা আগে, মানে ঢুকেই জানি না, যারা জাজ ছিলেন সম্মানিত বিচারকরা থাকেন, আমার জেলা কোথায় জিজ্ঞেস করলো, দেখছে ওনারা। তারপরে আবার বাংলায় অনার্স মাস্টার্স করে কেন এলএলবি পড়লাম, তো ওই উত্তরটা দিয়ে বাংলার দিকে টার্ন নিলেন ওনারা। তখন আমার একটু স্বস্তি লাগলো যে ভাগ্যিস আমাকে আইন সংক্রান্ত কিছু প্রশ্ন করেনি। মানে আইন এখন আমি প্র্যাকটিস করি, এখন বলতে পারবো, তখন তো আমি কিছু জানতাম না। তো এই মানে ঝুঁকি, সব প্রত্যেক ক্ষেত্রেই হলো একটা ঝুঁকির ভিতরে পড়তে হয়েছে। তারপরে আবার মাল্টিন্যাশনালের চাকরিটা ছেড়ে দিয়েছি, তখনও একটা সিদ্ধান্তহীনতা কাজ করতো খুব। চাকরিটা তো বেটার জব ছিল, মাল্টিন্যাশনালের চাকরি মানে বেশ এস্টাবলিশ জব এবং এনজয়েবল জব। আমি এইচআরে ছিলাম। তারপরে আবার ল প্র্যাকটিসে চলে আসবো, এইটা তো আমাকে নতুন করে শুরু করতে হবে বা তৈরি করতে হবে আমার অবস্থান। আদৌ এইখানে জায়গা করতে পারবো কিনা। তারপরে যাই হোক আমাদের এক কলিগ ছিল অ্যাডভোকেট, ওনার সাথে একটু আলাপ করলাম। আমি আমার সব বিষয়ে আবার 2-1 জনের সাথে পরামর্শ করি, আলাপ করি, কিন্তু সিদ্ধান্ত নিয়ে আমি নিজে। কিন্তু তাদেরও তো একটা
দৃষ্টিভঙ্গি থাকে, এই জন্য আমি কিন্তু সব বিষয়ে পরামর্শ করতে প্রস্তুত। আমি যেমন অনেক বিষয়ে মানে পরামর্শ করি পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সাথে এখনো, কিন্তু সিদ্ধান্তটা আমি বেছে নিই যে তাহলে এক একজন তো এক এক রকম ভাবে বলছে, কোনটা আদতে মানে আমার জন্যে ভালো, আমি কতটুকু কি পারবো সেটাও তো আবার আমাকে দেখতে হবে, কারণ আমি কতটুকু যোগ্য, কতটুকু সামর্থ্য আমার, এটা তো অন্য কেউ যেটুকু জানে তার থেকে আমি ভালো জানি, তো আমি পেরে উঠবো কিনা। তো এই সব মিলিয়ে তখন মানে 60% 40% করে আমার প্র্যাকটিসের দিকে 60% আমি রায় পেলাম আর কি। মানে প্র্যাকটিসে যত দেরিতে আসবো তত তো জুনিয়র থাকবো, কিন্তু যেহেতু আমি অ্যাডভোকেটশিপ লাইসেন্স নেওয়া, তো চাকরিতে হ্যাঁ হয়তো স্যালারি বাড়তো বা এনজয়েবল একটা জব করছি, ওইখান থেকে আমার এই যে অ্যাডভোকেটশিপের যে অর্জনটা, এই এই অনুযায়ী আমি ওইখানে ডেজিগনেটেড হব কিনা সেটা তো আমি জানি না, অফিস জানে, অফিসের সিদ্ধান্ত। কিন্তু আমি যদি এই পেশায় চলে আসি তাহলে তো আমি আমার জায়গা তৈরি করতে চেষ্টা করব, এবং এইখানে তো আমার স্বাধীনতা আছে কাজের। তারপরে প্র্যাকটিসটা যখন আমি ট্যাক্স কোম্পানি ম্যাটার্স করছি, এটা বেশ ভালোই লাগে। তারপরে ওইটাও ঝুঁকি নিয়ে ছেড়ে দিয়েছি 10 সালের জুনে। অনেকেই বলে যে আমি ভুল করেছি চাকরিটা ছেড়ে, মানে আমাদের পেশাটাও তো ঝুঁকিপূর্ণ পেশা, মানে নির্ধারিত কোনো ইনকাম নেই, কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নেই এরকম, বা কাজগুলো খুব একটা সহজ না, চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। মানে ট্যাক্স কোম্পানি ম্যাটার্স, মানে এই পেশাটা আসলেই চ্যালেঞ্জিং, প্রতি ক্ষেত্রেই হলো চ্যালেঞ্জিং এবং ঝামেলা মুক্ত। ঝামেলা ছাড়া তো আইনজীবীর কাছে কেউ সহজ কাজ নিয়ে তো আর আইনজীবীর কাছে দেবে না, খুবই ঝামেলা। তো এটা এখন অনেকে বলে মানে যারা আর কি শান্তিপ্রিয়, কেউ কেউ বলে যে চাকরিটা ছাড়া ঠিক হয়নি, কিন্তু আমি ভাবি না, যা ছেড়ে দিয়েছি সেটা নিয়ে ভেবে তো নিজের মগজ এবং মেধার ক্ষয়, আমি মনে করি সাহসের ক্ষয়। তো যেটা করছি সেটাকেই চেষ্টা করা যায় যে ভালো করা যাবে কিভাবে। মানে আমরা তো আমাদের আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবার বেলায় আপনি আমি যেটা করছি এটার আমরা সবসময় মানুষ ভুল করে তা কিন্তু না, ভুল তো হবেই সবারই, কিন্তু সেই ভুলটা শুধরানোর চেষ্টা করার লোক খুব কম পাওয়া যায়। কিন্তু তুমি ভুল করেছো এটা বলার লোক বেশি, তুমি ভুল করছো এটা বললে কিন্তু আরেকজন মানুষ আরেকটু যে ভুল করে তার ভয় লেগে যায় বেশি, আমি তাহলে ভুল করেছি। এই এই যে এখনো আমরা এই সমাজেই আছি, কিন্তু তুমি এটা করলে কেন, তুমি ওটা করলে কেন, ওটা করতে পারতে। কিন্তু আমি যেখানে আছি আমি তো মনে করি এই যে আমি এখানে কথা বলছি, আমার জন্য এটা এখন জরুরি, এই কাজটাই সঠিকভাবে করা, আমার সামর্থ্য অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমি যখন যেখানে আছি সেই কাজটা, মানে বর্তমানটা যদি আমার মনে হয় আমি যদি বর্তমানটা সঠিকভাবে করতে চেষ্টা করি তাহলে ভবিষ্যৎ তো আমার বর্তমানই তো ভবিষ্যৎ, বা বর্তমানই কিন্তু অতীত। বর্তমান ছাড়া আমি হলো আসলেই আমি বর্তমানটাকে দারুণ মূল্য দিই। বর্তমান মানে আমি এখন প্রেজেন্ট এটাই কিন্তু আমি বেরিয়ে গেলে অতীত হয়ে যাবে বা পাস্ট। তাহলে এখানে আমি হয়তো ভুল কথা বলে যেতেই পারি, ওটা নিয়ে আমি ভেবে কি করব, ওটা তো হয়েই গেছে, ওটা তো রিকভারি দিতে পারবো না। তাহলে এটাতে যদি কোনো ভুল থাকে তা আমি পরবর্তীর বর্তমানে ওটা শুধরে নিতে পারি। তো বর্তমানে যা করা যাবে সেটাই তো আমি আউটপুট পাবো, সেটা হতে পারে 3 মাস পর, হতে পারে 3 বছর পর, হতে পারে নাই বা পেলাম। সব কাজের আউটপুট তো আমরা পাই না। স্বাভাবিক, কারণ আমাদের অতীত একেবারে স্মৃতি আর ভবিষ্যৎ। হ্যাঁ, আমার কাছে আমি এই আমার কয়েকটা বিষয় আমি আমার সব সময় মাথায় ঘুরে যে বর্তমান নিয়ে কাজ করতে হবে। এখন কোনটা পাচ্ছি, এক সময় এটা করতাম, এগুলো মানেই ফ্রাস্ট্রেশন। তো বর্তমানে কি করা যাবে,
তা কাজ খুঁজে বের করতে হবে। আমি যেমন লেখালেখি করি, লেখালেখিটা আমার নেশা, তা ওটাই আমার বিনোদন। একটা মানুষের তো এই যে চড়াই উতরায়, তারপরে কাজের যে চ্যালেঞ্জ, এই সব মিটিয়ে আমার ভালো লাগা কি, আমি হয়তো বই পড়তে পারি, মুভি দেখতে পারি, আমি প্রচুর গান শুনি। যে আমার হ্যাঁ, একা থাকলে তো একাকিত্বতা থাকবেই, কিন্তু সেই একাকিত্বটাকে আমি যদি মনে করি একা আছি কি করে থাকবো, তখন কিন্তু ওইটা আমার দুর্দশা হয়ে যাবে। মানে ওটা মোচনের চেষ্টা, মানে নিজের সাথে নিজের যুদ্ধ। তো নিজের সাথে নিজের যুদ্ধ না করে আমি একা আছি, তাহলে এখন আমার কোনটা ভাল লাগতে পারে? আচ্ছা, এক কাপ চা খাই, বা একটা গান শুনি, একটা মুভি দেখি, খুব সুন্দর কিন্তু সময় কাটানো যায়। এতে অস্থিরতা নেই। তারপরে আচ্ছা, এখন এটা ভাল লাগছে না, আমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন ও তো আমার সঙ্গী। মানে আমরাই হয়তো কালকে যেমন রাত 1টা-1:30টা পর্যন্ত মুভি দেখছি, আমার ঘুম এসে যাচ্ছে, মুভি দেখছি। এই যে সময়গুলো কাটানো, সময়গুলোকে আসলে সুন্দরভাবে কাটানোর একটা পথ করে নিতে হয়। এবং সবসময় নিজের মতো হবে এমন তো না। একলা মানেই কিন্তু আমি একজন মানুষ তা না, আমার সাথে কেউ না কেউ তো যুক্ত আছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে যতটা সহজ করে চালানো যায়, মানে এই যে দাবি করা বা থাকে না যে আমি আমার ছেলের কাছ থেকে, আমি কিছুদিন আগে লিখেছিলাম যে আমার ছেলের কাছ থেকে আমার প্রত্যাশা খুবই কম। খুবই কম মানে নেই তা না, মানে আমি যদি মনে করি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই সেই হলো না, তখন তো আমার কষ্ট লাগবে, যে আফসোস। জীবনে হলো আফসোস সবচেয়ে ভয়াবহ, মানে ভাঙন। আর আফসোস যাতে না করতে হয়, সেজন্য প্রত্যাশা আমার যদি কম থাকে, তাহলে তো আমার মনে হবে না যে এইটা হলো না কেন, আমার ছেলে এই যে ভালো স্কুলে ভালো কলেজে পড়তে হবে, আমার কাছে না এগুলো মনে হয় না। আমার ছেলে কিন্তু ইন্টারমিডিয়েট পাস, ও যা জানে, মানে ও আমাকে প্রথমেই বলেছে, মামুনি আমি কিন্তু জেনারেল লাইনে পড়বো না 5-6 বছর। ও কম্পিউটারে অনেক জানে, আইটিতে এত পরিমাণ জানে, আমি নিজে অবাক হয়ে যাই মাঝে মধ্যে। ও বড়দের পরামর্শ দেয় ছোট থেকেই। এগুলো হলো ওর নিজের কিছু মানুষের থাকে না, যে প্রাকৃতিক কিছু মেধা মানুষের থাকে, ওইটাকে আসলে আমি আবার ভিন্ন দিকে যাচ্ছি একটু। মানে আমাদের বাচ্চাদের সচরাচর এখন যেটা হয়, বাচ্চাদের প্রাকৃতিক যে মেধা, সেই চর্চাটা করতে দেওয়া হয় না। প্রথমে এই যে আমরা চাপিয়ে দিই এখনকার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, যে একজন মানে আমার সন্তানকে এইটা হতে হবে, ওইটা হতে হবে, মানে আমি দাবি করছি আমার সন্তানের উপরে, ওর কোনো স্বাধীনতা নেই। আমরা কি কেউ জিজ্ঞেস করেছি তোমার কি হতে ভাল লাগে, কি করতে ভাল লাগে? আমি এই কাজটা করেছি, কিন্তু এটার আমি কাউকেই বলি না, কিন্তু এর থেকে বরং আমার পরিচিত আমি একজন মানুষও পাইনি যে এত প্রগতিশীল আমরা, অথচ আমরা কিন্তু আধুনিক হতে পারিনি। আধুনিকতা আসলে কি? আধুনিক হতে পারিনি মানে আমরা প্রচন্ড রক্ষণশীল। রক্ষণশীলতা মানে ওইটাই হতে হবে, এটাই কিন্তু রক্ষণশীলতা, যে ওই এইটা হইলো না কেন, ওইটা হওয়ার কথা ছিল। আরে ওটা তো হওয়ার কথা ছিল, হয়নি, কিছু না কিছু তো হয়েছে। মানে আপনি ডিগ্রি মুখী যে শিক্ষা ব্যবস্থা, না, সেটা যে সবার সঙ্গে যায় তার না, বিরোধিতা আমি করছি না। ওকে, এটা পারলে তো খুবই ভালো, খুবই ভালো। কিন্তু যে চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থাটা আমার, মানে আমার আমি পছন্দ করি না, এটা তো আমি বললে দোষী হয়ে যাব। কিন্তু এটা আমাদেরকে এইটুকু বুঝতে হবে অন্তত, যে আমাদের সন্তানদেরও তো একটা ইচ্ছে থাকতে পারে। মানে হতে পারলো না, সে ইঞ্জিনিয়ার হতে পারলো না। অনেক ছেলেরই টার্গেট থাকে যে আমি ইঞ্জিনিয়ার হবো, ওকে ফাইন, কিন্তু কেউ না কেউ তো শিল্পী হতে চায়, কেউ না কেউ তো স্পোর্টস ভালোবাসে, কেউ না কেউ তো এই যে আইটি এখন বিগত একটা ডিজিটাল সেকশন আছে, এটাও ভালোবেসে করতে চাই। এই যে টেকনিক্যাল জায়গায়
এই জায়গায় মানুষের কিন্তু ইচ্ছে শক্তি বেশি কাজ করে। মানে আমার ছেলে কম্পোজিশন করে, ও থিয়েটার করে, খুব ভালো কিন্তু করে এগুলোতে। তারপরে ওর আইটিতে নলেজ, মানুষ হিসেবে সে চমৎকার, মানে এত স্বাভাবিক যে এই জায়গায় আমি কিছুটা গর্ববোধ করি মা হিসেবে। যেমন আমরা কিন্তু ধরেই নেই, জানি যে ব্রোকেন ফ্যামিলির সন্তানেরা সঠিকভাবে বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না, ওদের তো মানে বেড়ে উঠতে পারে না এরকম। কিন্তু আমার ছেলে যেমন এত স্বাভাবিক, বরং আমি অনেক কিছু মানতে না চাইলে ও মেনে নেয়। মামনি এটা কি, তুমি এটা চিন্তা করছো কেন, তুমি তোমার মতো কাজ করো। মানে আমি মনে করি যে এত পজিটিভ হতে পেরেছে, মানে আমি কখনোই ওর উপরে কিচ্ছু চাপিয়ে দিইনি। এখনো আমি বলি, মানে ওর বাবার ওখান থেকে চলে এসে ও যখন এসএসসি বা মানে প্রত্যেকটা স্টপেজে আমি ওকে পাঠিয়েছি, তুমি কি যেতে চাও, একটু ঘুরে এসো। যেখানে আমি আইনগতভাবে সম্পর্ক ছিন্ন করেছি এবং ওর বাবা ওর কোনো দায়িত্ব পালন করে না, এখনো না। তার একটু উগ্রতা আছে, বলে যে আমার কাছে কি আছে নাকি ছেলে যে আমি দায়িত্ব পালন করব, কিন্তু ছেলের তো বাবা সে, আমি যেখানেই যাই না কেন। তো সেই ক্ষেত্রে থেকে আমি ওকে পাঠাই, এবং এখনো আমি বলি তোমার যাইতে ইচ্ছে করছে, ও বলে যে না ভাল লাগে না। কিন্তু আগে আমি পাঠাতাম। ওর যদি সেখানে আগ্রহ থাকে, সেখানে ভালো লাগা থাকে, অবশ্যই সেখানে যাবে। তো ঘুরতো, যেত, 3-4 দিন থাকতো, তারপরে চলে আসতো। মানে আপনি ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে কখনো হস্তক্ষেপ কখনো করিনি না। বা ওকে আমি এখনো জিজ্ঞেস করি তোমার যেতে ইচ্ছে করছে, আচ্ছা একটু ঠান্ডা পড়ুক, শীতকালে যেও, পিঠা খেয়ে আসিস। মানে ওর সাথে আমার একটা মজার সম্পর্ক, তোর দাদির হাতের পিঠা খেয়ে আসিস। মানে যে পরিবারে আমি নেই 2002 সাল থেকে, আমি কখনোই এই মানসিকতা পোষণ করিনি যে ওই বাড়িতে তুমি যাবা না বা ওর তা কারোর সাথে কথা বলবে না। ওর ফুপু মারা গিয়েছে যে 3-4 বছর আগে, আমার কষ্ট লেগেছে যে ওর তো ফুপু বা সেই মানুষগুলো আমারও তো পরিচিত, জীবনের অংশ ছিল, আমার জীবনের অংশ। আমি একসময় থেকেছি তাদের সাথে, আমাকে ভাবি বলে ডেকেছে। এবং ওর যে আমার ছেলের কষ্ট লাগছে, আমি ওর মাথায় হাত বুলাচ্ছি, আমি বললাম যে তুমি তাহলে ঢাকায় মারা গিয়েছিল হসপিটালে, আমি বললাম যে তুমি আজকে যেও না, তাহলে কালকে যাও, মানে লাশের সাথে যাওয়াটা। আমি বললাম যে অ্যাম্বুলেন্সে জায়গাও হবে না, তুমি কাল সকালে উঠে চলে যেও। তারপরে গিয়ে 3-4 দিন থেকেছে, ওই যে সব সিস্টেম করে তারপরে এসছে। মানে এইখানে আমি মনে করি না যে ওর উপরে আমার কোনো মানসিক প্রতিক্রিয়ার কোনো কিছু জন্য তো ও দায়ী না, তাহলে ওর উপরে চাপিয়ে দেওয়া তো আমার অধিকার নেই। বরং ওর বন্ধু হয়ে ওকে জিজ্ঞেস করার অধিকার, মানে জিজ্ঞেস করাটাই উচিত, তুমি কি যেতে চাচ্ছ, তোমার কি খারাপ লাগছে। তোমার বাবার সাথে এই যে করোনা কালে আমি ওকে মজা করি, কিরে তোর বাবা তো তোর খোঁজ টোজ নেয় না, করোনায় বাঁচলাম কি মরলাম, তুমি একটু মাঝে মাঝে খোঁজ নিও। মানে প্রথম থেকে এইভাবেই আমি করেছি। মানে এটা হয়তো মনেই হবে যে এটা অস্বাভাবিক, হ্যাঁ, তো আমরা কেউ না কেউ তো এই ব্যাপারগুলোকে করতে হবে, যে যেখান থেকে আমি খারাপ অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেই অভিজ্ঞতা আমার খারাপ অভিজ্ঞতার ফল তো আর একজন মানুষ ভোগ করতে পারে না। এই যে আমি এতক্ষণ আপনার গল্প শুনছিলাম, বলছিলেন যে অনেক লম্বা একটা স্ট্রাগল আছে আপনার, কন্টিনিউয়াস স্ট্রাগল করেছেন, কোনো আপনার অবসর ছিল না, ছুটি ছিল না। এই যে জার্নিটার কথা আপনি বলছেন, আপনার ডেস্টিনেশনটা কি ছিল, বা আপনি কি আদৌ আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পেরেছেন, নাকি আপনি শুধু সময়গুলোকে সুস্থভাবে কাটাতে চেয়েছেন, সেটাই আপনার আমি জীবনের লক্ষ্য ছিল? এর মাঝে অবশ্য বলেও দিয়েছি ওরকমই, মানে বর্তমান আমার মনে হয়েছে এখন কোনটা করা দরকার। বর্তমানটা এখন হয়তো এই পরিস্থিতি, এখন কোনটা দরকার। যখন আমার মনে হয়েছে যে আমি এলএলবি পড়তে পারবো, তখনও আমার কিন্তু টাকার ক্রাইসিস ছিল। আমার মনে হতো যে আমি এলএলবি পড়ার খরচ আমার এই বেতন থেকে কুলাতে পারবো না,
কিন্তু আমার পরিচিত কয়েকজন মেয়ে ছিল, ওদের কাছে আমি আসলেই ঋণী, আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু ওরা বললো না শিল্পী আপু তুমি পারবা। আমার এই এই বয়সে আমি পড়াশোনা করতে পারবো না। ও ফরিদপুরে থাকে মন, ওকে আমি সবসময় স্বীকার করি। ও জোর করে বললো তুমি পারবা, দেখো তোমার মেধা আছে, তুমি পারবা, ভর্তি তো হও। তারপরে তখন ওই 2 বছর কিন্তু ওদের সাথে আমি একেবারে সিরিয়াসলি ক্লাস করেছি। কয়েকটা ক্লাস না করতে পারলে পরে ওদেরকে বলেছি আমাকে নোটশিটগুলো দিও, কিন্তু সেই সময়টাই কিন্তু ওই কাজটাই আমার জরুরি ছিল, চাকরি আর ওই কাজটা। আমি একটা উদাহরণ দিই, যেমন 2004 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়। আমি তারপরে দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরিয়েছে আমার 2015 সালে। এই 11 বছর কিন্তু লম্বা একটা স্ট্রাগল ঠাসা ছিল। মানে 4-এর পরে ওই যে চাকরিটা করেছি, এলএলবি করেছি, বার কাউন্সিল করেছি, ওই চাকরি চেঞ্জ করে এই চাকরি করেছি, তারপরে 10 সালে এই প্র্যাকটিসে এসেছি। 10-এ যখন প্র্যাকটিসে এলাম তখন তো একেবারেই ভিন্ন এই জায়গাটা। আমি তো বাংলা পড়ে আসা লোক, বাংলায় অনার্স মাস্টার্স করেছি, তারপরে এইচআর অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেছি, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনগুলো বুঝি, কিন্তু আইনগত কিছুই তো বুঝি না। শুধু পড়াশোনা দিয়ে তো প্র্যাকটিস করা যায় না। আইন পড়েছি, কিন্তু ওই প্র্যাকটিসে যখন এলাম 10 সাল থেকে, তখন এই প্র্যাকটিসটাতেই আমাকে দক্ষ হতে হবে, আর অন্য কিছু ভাবা যাবে না। আপনি সবসময় আসলে বর্তমানকে তখন আমি খুব ভালোভাবে মানে কাজ করেছি 4 বছর টানা। আপনি আপনার জীবনের বর্তমানটাকে আমি খুব মানে মূল্য দিই বেশি। আচ্ছা, মানে এটাই আউটপুট দিয়েছে। আচ্ছা, তারপরে আবার যেমন 14 সাল থেকে আমি আবার লেখালেখি, যখন আমি প্র্যাকটিসে একটা অবস্থানে চলে এলাম, আমি বুঝতে পারলাম যে আমি তো এখন আমার জন্য আর এটা কোনো ব্যাপারই না। তারপর থেকে কিন্তু আমি আবার এই সাহিত্যের চর্চাগুলো করছি। কিন্তু যে একটা অসুখী জীবন আপনাকে কিছুদিনের জন্য একটা অস্বাভাবিক জীবনে জীবনযাপনে বাধ্য করেছিল, আপনার জীবনে অনেকগুলো স্ট্রাগল ঢুকে গেল, এইরকম অসুখী জীবনে কিন্তু আমাদের দেশের অনেক মেয়েরাই আছেন। আমরা অবশ্যই আশা করি যে সব মেয়েরাই স্বাভাবিক জীবনযাপনে থাকুন, সবাই সুখে থাকুন, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম দোটানা, বিভিন্ন রকম কম্প্রোমাইজের মাধ্যমে একটা জীবনযাপন করছেন। সবাই কিন্তু এই ট্যাবুগুলো থেকে বের হয়ে আসার মতো সাহস, ইচ্ছা থাকলেও সাহস অনেকে করবেন না। অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে এরকম যদি কেউ থাকেন, তাদের জন্য আপনার পরামর্শ কি? সামাজিক যে ট্যাবু বললেন, এটা মারাত্মক ক্ষতিকর। এটা আমি এই যে কথা বলছি এত দৃঢ়ভাবে, আমাকেও সহ্য করতে হয়। এবং আমার মনে হয় যে সামাজিকভাবে এরকম ডিভোর্সি মানে নারীদের অনেক কষ্ট, এটা ভেতরের কষ্ট, ওই যে মর্যাদার জায়গা থেকে। এবং এটা একেবারেই আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব সব জায়গায় আছে। তো নিজে আমি হয়তো বুঝতেছি যে আমার অবস্থান আমার কাছে দৃঢ়, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি তো আর আমি মোচন করতে পারবো না। এই জায়গা থেকেই আসলে মেয়েরা পারে না। পারিবারিকভাবে যেমন বাবা মা ভাই বোনই এটাকে গ্রহণ করতে পারে না। চিন্তা থাকে যে আমার মেয়ে বা আমার বোন এরকম মানে সংসার ভাঙলে, ওই যে একটা সামাজিক টাবু। তার পরবর্তীতে আবার বিয়ে হতে পারে, ভালো হতে পারে, অনেকেই করছে দ্বিতীয় বিয়ে, সংসার করছে, কিন্তু এই যে একা থাকা আসলে ভীষণ যন্ত্রণার মানে ভালো থাকলেও যন্ত্রণা। একেবারে বাস্তব উদাহরণ, আমি এই যে ভালো আছি, আচ্ছা শিল্পী একা থাকে, এত ভালো থাকে কি করে, এই প্রশ্ন আমাকে শুনতে হয়েছে। তখন কি করবেন, মানে এত ভালো থাকি কি করে, এই প্রশ্নও যদি মানুষের ভেতরে জন্মায়, কজনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে? মানে ভালো থাকি কি করে, এটার কোনো উত্তর আছে কিনা? এখন শুধু এই বিষয়গুলো চিন্তা করেই প্রচুর মেয়ে আছে যারা সেপারেশনে আছে, কিন্তু আইনগতভাবে সেপারেশনে যাচ্ছে না। মানে
আইনগতভাবে গেলেই তো এটা বেশি জানাজানি হবে, কিন্তু সেপারেশনে আছে হয়তো ভাবছে যে ঠিক হবে, সংসারটা হয়তো আবার করা যাবে, একসাথে হব, কিন্তু সম্পর্ক একবার যদি ফাটল ধরে ওই সম্পর্কটা শুধু মানিয়ে চলা সম্পর্কই হয়, শান্তির সম্পর্ক তো হয় না। আর ওরকম সম্পর্ক থাকলে হ্যাঁ একটা হয়তো পারিবারিক অবস্থান থাকে, যেমন আমার জীবনের সমস্ত কিছু যদি আমার আমার উপরেই দায়িত্ব থাকে, তাহলে আমার অসুখ বিসুখ, আমার ভবিষ্যৎ বা আমার সন্তানের ভবিষ্যৎ সব তো আমাকে চিন্তা করতে হবে, এগুলো তো কম ঝুঁকি না। তবে আমার মনে হয় কি, যেমন যদি এরকম যদি হয়, সবার উদ্দেশ্যে আমার এটাই বলার, যদি মনেই হয় যে এইটা আর হবে না বা আমরা দুজন আর সংসার করতে পারবো না, সেটা মনে হয় আর 2 বছর 3 বছর অপেক্ষা করে দেখি। এই জায়গাটা না করে যদি মনেই হয়ে থাকে, তাহলে মিউচুয়ালি একেবারেই সেপারেশন হওয়া ভালো। মানে ওই যে 3 বছর তো লস হচ্ছে, আমার তো এটা মনে হবে 3 বছর বা 4 বছর দুজনেরই কিন্তু লস, জীবন থেকে লস। এবং এই যে হ্যাঙ্গিং, মানে সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্তের কিন্তু চূড়ান্ত জায়গায় যেতে পারছে না, মানে সিদ্ধান্ত ঝুলে আছে, হয় একসাথে হবে অথবা হবে না, একটা ভীষণ অ্যাংজাইটি। তো তার থেকে একা হয়ে যাওয়া অন্তত কিছুটা ফ্রেশ, মানে আমাকে ওই যে ঝুলে থাকার বিষয়টা তো নেই, বা আবার একসাথে হব কিভাবে হব, এই যে মানে এটা আমি বললি যে খুবই একটা বিব্রতকর অবস্থা। আবার যেমন হয় না, অনেক ছেলেরা পারে না, আমাদের বাংলাদেশের যে মুসলিম ও পারিবারিক আইনে তো ডিভোর্সের যে সিস্টেমটা নারীদের পক্ষে যতটা শিথিল, নারীরা দিতে পারে, ছেলেরা অত সহজে দিতে পারে না। মানে ওই যে কাবিননামা বা ভরণ পোষণ হাবিজাবি কিছু সিস্টেম থাকে। তা আমি দেখেছি, যেহেতু আমি আইনজীবী, অনেক ছেলেরাও পারে না এই জায়গাটা। কিন্তু আমার মনে হয় একটু মানসিকভাবে একটু সাহস করে, আমি বলছি না আমি একা আছি বলে সবাইকে একা থাকতে হবে, হ্যাঁ দ্বিতীয়বার সংসার করাই যায়, এরকম অনেক জানাশোনা অনেকেই আছে, আমার হয়তো হয়নি, কিন্তু এটাও করা যায় যে ওটা ভেঙে গেল, আচ্ছা হচ্ছে না যখন, তখন ছেড়ে দেওয়াই ভালো। মানে আর একজনেরও তো লাইফ আছে, তার লাইফের দায়িত্ব সে না হয় নিক, মানে আমার জীবনের দায়িত্ব আমি নিই। এই জায়গার থেকে ভাবলে মনে হয় কিছুটা সহজ হয়, ওটা জীবন সহজ করতে পারাই সব থেকে বড় কাজ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনার জন্য অনেক শুভকামনা, ইসমত শিল্পী এবং আমাদের দর্শকদের মধ্যে যারা আছেন, অনেকেই হতে পারে যে একই ধরনের টানাপোড়েনের মধ্যে আছেন, তাদের হয়তো ভালো লাগতে পারে এই গল্পটি, আপনারা সেখান থেকে মনের জোর পেতে পারেন। এবং অবশ্যই ওনার কথা শুনে আমরা যেটা বুঝলাম যে আমরা বর্তমানে বাস করি, আমরা অতীতেও বাস করি না, ভবিষ্যতেও বাস করি না। কাজে আমরা যদি বর্তমানটাকে গুরুত্ব দিই, তাহলে হয়তো ভবিষ্যতের অনেক টানাপোড়েন থেকে বের হয়ে এসে জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।